আজ ঐতিহাসিক 5 আগস্ট। বাংলাদেশে অবশ্য যে জিনিস ঐতিহাসিক না তার সাথেও ঐতিহাসিক লাগানোর প্রবণতা আছে। ছোটবেলায় দেখতাম জনসভা হবে ঐতিহাসিক এই মাঠে, ঐতিহাসিক জনসভা। ব্যক্তির নামে শুধু ঐতিহাসিক বলতে দেখিনি। কিন্তু 5 আগস্ট সত্যিকার অর্থেই একটা ঐতিহাসিক দিন। বাংলাদেশের জন্য না, পৃথিবীর জন্যই। একজন স্বৈরাচারকে কিভাবে একটা দেশের জনগণ স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে, আই রিপিট, স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটা খুব অর্গানাইজ স্ট্রাকচার্ড কিছু ছিল না, তার পতন ঘটায় এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করে। এ এক অনন্য নজির পৃথিবীর সামনে। এটা পৃথিবীর জন্যই একটা ঐতিহাসিক দিন। শুধু একজন ব্যক্তি বা একটা পরিবার না, একটা দলের মধ্য থেকে নিম্ন পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা সব পালিয়ে গেছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা তাদের সাথে অ্যালাইন্ড ছিল, তাদের দোসর ছিল, তারা পালিয়ে গেছে। এত ম্যাসিভ স্কেলে এই ঘটনা সচরাচর ঘটেনি, পৃথিবীর ইতিহাসেই ঘটেনি। সো 5 আগস্ট নিয়ে অনেক কিছু করার আছে, অনেক কিছু বলার আছে। সবাই যেটা করছেন জুলাই আগস্টে দেখছি স্মৃতিচারণ করছেন। স্মৃতিচারণ আমি আরেক দিন করব, ভবিষ্যতের কোনো 5 আগস্টে, আরও সময় বয়ে যাক। তারপর একটা কাজ একটু আজকে করতে চাই, সেটা হলো মানে প্রত্যাশার প্রাপ্তির হিসাব মেলানো। ইনফ্যাক্ট জুলাই আসার সাথে সাথেই এই প্রবণতা শুরু হয়েছে। টিভিতে যখনই টক শোতে যাই তখনই এই প্রশ্ন, এই পুরো জুলাই মাস ধরে শুনেছি, এখন আগস্ট এসছে, একই প্রশ্ন চলেছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বর্তমানে 1 বছর, ঠিক 1 বছর পূর্ণ হলো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার, পতনের, আমি কিভাবে দেখছি, আমার প্রাপ্তি কেমন মনে হয়, আমরা কি হতাশ হব না আমরা আশাবাদী হব? আমার টেকটা এই প্রসঙ্গে বলি। যখনই আমাকে এই প্রশ্ন করা হয় তখন আমি একটা কথা বলি, আসলে আমরা হতাশ হব কি হব না এটা ডিপেন্ড করবে আমরা আসলে কি প্রত্যাশা করেছিলাম তার উপরে। প্রত্যাশার সাথে প্রাপ্তি মিলল কি মিলল না, প্রত্যাশার সাথে প্রাপ্তির গ্যাপ কতটুকু, সেটার উপরে ডিপেন্ড করবে আমরা সন্তুষ্ট হব কি হব না। সেটা হচ্ছে প্রধান কারণ। এখন কারো প্রত্যাশা যদি অনেক বেশি হয়ে থাকে, প্রাপ্তি যদি অনেক কম হয়, সেটার তুলনায় কম দেখাবে প্রাপ্তিকে, সে হতাশ হবে, খুব স্বাভাবিক। এই প্রত্যাশাটা খুবই সাবজেক্টিভ। এক একজন এক এক রকমভাবে এক এক জিনিস চেয়েছেন। কেউ স্বতঃস্ফূর্তভাবে চেয়েছেন, কেউ তার ধান্দাবাজির কারণে এক ধরনের খোয়াব দেখেছেন। সব কিছুই এই ধরনের পরিস্থিতি আসলে তৈরি করছে। এখন কী কী চেয়েছি আমরা, কী কী পাইনি, সেই আলাপটা আগে করি। একটা কথা শুরুতে বলে নেওয়া ভালো, সম্ভবত আমরা কেউই শতভাগ সন্তুষ্ট নই বাংলাদেশ যেই জায়গায় 1 বছর পরে এসে দাঁড়িয়েছে। এটা নিয়ে সম্ভবত কোনো দ্বিমত নেই। এর বাইরে আমরা কী কী চেয়েছিলাম, কী কী পাইনি বলে আলাপ আছে, সেগুলো নিয়ে কয়েকটা কথা, এবং সেখানে আমার অবস্থানটা আমি একটু বলতে চাই। যেমন আমরা অনেকে এটাকে বিপ্লব হিসাবে দেখার চেষ্টা করেছি, কেউ কেউ ইনোসেন্টলি, কিন্তু এটার যে মূল প্রবক্তারা ছিলেন, মূল যে ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিয়েছেন, সেই মানুষগুলো এটা বিপ্লব না বোঝার কোনো কারণ ছিল না। সেই মানুষগুলো বেশিরভাগই মতলববাজির কারণে এটাকে বিপ্লব হিসাবে পরিণত করার চেষ্টা করেছেন, এবং এই তত্ত্ব দিয়ে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিছু মানুষের মধ্যে। আমাদের এডুকেটেড মিডল ক্লাসের একটা অংশ এটাকে বিপ্লব বলে ভুল করেছিলেন। ফলে যেটা হয়েছে, যারা বিপ্লব মনে করেছিলেন তারা বিপ্লবের কাছে যা যা চাওয়া যায়, একটা সোশিও ইকোনমিক স্ট্রাকচার, একটা পলিটিক্যাল স্ট্রাকচারের আমূল পরিবর্তন, ওলট পালট, সেটা হয়নি। তাই তারা হতাশ হয়েছেন। আবারও বলছি, ডিপেন্ড করছে কি প্রত্যাশা করা হয়েছে সেটার উপরে। যারা এটাকে বিপ্লবও মনে করেননি, তারা শেখ হাসিনার সময় তো আমরা দীর্ঘ সময় লড়াই করেছি। ইনফ্যাক্ট এটা জুলাই আগস্টের ইস্যু ছিল না, বছরের পর বছর আমাদের লড়াইয়ের ইতিহাস আছে। রাজনৈতিক দলগুলো করেছে, সিভিল সোসাইটি করেছে, ব্যক্তিরাও সামাজিক মাধ্যমে তার যতটুকু সাধ্যে কুলিয়েছে ততটুকু করেছে। এবং জুলাই আগস্টে যখন এই অকল্পনীয় পরিমাণ মূল্য দিতে হলো, তখন খুব স্বাভাবিকভাবে অনেকেই অনেক কিছু ভেবেছেন যে পরদিন থেকে আমাদের পলিটিক্যাল পরিস্থিতি অসাধারণ হয়ে যাবে, আমরা মানুষরা নিজেদের মধ্যে যে সলিডারিটি শেখ হাসিনার সময় ছিল সেটা থেকে যাবে, এবং আমরা নতুনভাবে, একদম নতুনভাবে চমৎকার একটা গণতান্ত্রিক সমাজ গড়ার দিকে খুব দ্রুত এগিয়ে যাব। আমাদের দেশের দুর্নীতি অনিয়ম কমে যাবে, আমরা একে অপরের প্রতি সহমর্মী হয়ে উঠব, যেমন আমরা শেখ হাসিনার সময় ছিলাম, বিশেষ করে শেষ সময়গুলোতে ছিলাম। এনারাও হতাশ হয়েছেন, তারাও হতাশ হয়েছেন, কারণ তারা এইভাবে এক্সপেক্ট করেছেন, সেটার কারণেই হতাশ হয়েছেন, যদি এটা হওয়ার কোনো কারণ ছিল না। ডক্টর ইউনূস সরকারের উপরে অনেক বেশি প্রত্যাশা অনেকের ছিল, যেহেতু ডক্টর ইউনূসের মতো একজন দিকপাল, সারা পৃথিবীর মানদণ্ডেই এত বড় ব্যক্তিত্বের একজন মানুষ দায়িত্ব নিয়েছেন, অনেক বেশি প্রত্যাশা ছিল তিনি অনেক কিছু করতে পারবেন। তার টিম সিলেকশন নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত অ্যাজ আ টিম এটা ভালো হবে, কিন্তু আসলে
অনেকের বিবেচনা এবং আমার বিবেচনায়ও এই টিম একদমই ভালো করেনি। মানে আমি মাথায় রেখে বলছি যে ডক্টর ইউনূসের জন্য পারফর্ম করা কঠিন ছিল। শেখ হাসিনার সময় আমাদের বছরের পর বছর আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। এটা নিয়ে আমি দ্বিমত করি না। কিন্তু সেই ধ্বংসযজ্ঞের মধ্যে দাঁড়িয়েও আরও ভালো করার সুযোগ ছিল। ডক্টর ইউনূসের সরকার সেটা পারেননি, একেবারেই পারেননি। এবং কি মানে তার ব্যর্থতার তালিকা অনেক বড়। এর মধ্যে ন্যূনতম আইন শৃঙ্খলা রক্ষা, যেটা একটা নিতান্ত রুটিন কাজ, একটা ৩ মাসের তত্ত্বাবধায়কের জন্য একটা রুটিন কাজ, সেটাও তারা ঠিকঠাক মতো করতে পারেনি। এবং ডক্টর ইউনূসের জায়গা থেকে আমি দেখি না যে এটা ভালো করার চেষ্টা আছে। তিনি ক্যাবিনেট শাফল করছেন, নতুন নিচ্ছেন, চেঞ্জ করছেন, এই ঘটনাগুলো আসলে দেখি না। ফলে তার শাসন আমলটা নিয়ে আমাদের হতাশা আছে। আমরা বেটার জায়গায় থাকতে পারতাম, এটা ঠিক। এর মধ্যেও আসলে একটা বড় দায়ও তার আছে যে এই সরকারটা সেই অর্থে নিউট্রাল না। এই সরকারের ২ জন ছাত্র উপদেষ্টা থাকা নিউট্রালিটি নষ্ট করেছে বলে আমি মনে করি। তাদেরকে জনগণ এই ছাত্রদের দলের সাথে অ্যালাইন মনে করে এবং যারা খোঁজ খবর রাখে তারা জানেন এই ২ জন অ্যালাইন। এমনকি জনাব নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন তখনও তিনি আসলে এনসিপি হওয়ার আগে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে খুবই কানেক্টেড ছিলেন। উমামা ফাতেমা এটা বৈষম্য বিরোধীদের সম্পর্কে বলেছেন যেটা হেয়ার রোড থেকে পরিচালিত হতো। এগুলো আসলে আমরা জানি। সো এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রধান উপদেষ্টার যে এনসিপির প্রতি বায়াস আছে সেটা দেখা গেছে। আমি স্মরণ করব তিনি পদত্যাগ করতে পারেন এই অভিমানের কথা তিনি নাহিদ ইসলামকে জানিয়েছেন। আবার অন্য কোনো দল যেমন বিএনপির সমালোচনা করছেন কঠোরভাবে। এই জিনিসগুলো হয়েছে। ফলে এই সরকারের নিরপেক্ষতাও যখন প্রশ্নবিদ্ধ হয় তখন এই সরকারটা আসলে আমাদের এই প্রত্যাশা যেটা ছিল সেটার আশপাশে যেতে পারে না।